রচনা যেদিন থেকে বিয়ে করে শ্বশুর বাড়িতে আসে তারপর থেকে সে কোনোদিনও মায়ের বাড়িতে থাকতে পারেনি, কারণ তার শাশুড়ি মা বিমলা দেবী বৌমার এরকম বাপের বাড়িতে গিয়ে থাকা মোটেই পছন্দ করে না। আর বিমলা দেবী যেহেতু বড়লোক তাই তার অহংকারও অনেক বেশি। সে সবসময় মধ্যবিত্ত এবং গরিব মানুষদের তুচ্ছ করে। আর তার ছেলে রাজ যেহেতু রচনাকে নিজে পছন্দ করে বিয়ে করে নিয়ে আসে, তাই বিমলা দেবী রচনার সঙ্গে খারাপ ব্যবহার করে থাকে আর তার উপর সবসময় আজে বাজে নিয়মের বোঝা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। এমনই একদিন, মা বলছি আজকে আমার দাদা কাজের সূত্রে বাইরে যাবে, আর আপনি তো জানেন আমার মায়ের শরীরটা খুব একটা ভালো নেই, তাই দাদা আমাকে ফোন করেছিল, বলছিল আমি যদি কিছুক্ষণ মায়ের কাছে গিয়ে থাকি তাহলে খুব ভালো হয়। এই 1 মাসের মধ্যে তোমার মায়ের কতবার শরীর খারাপ হয়, আর তোমার দাদাকে যখন এতই বাইরে ঘুরে ঘুরে কাজ করতে হয়, তার উপর তোমার মা বাড়িতে একা থাকে, তাহলে তোমার দাদা বিয়ে করছে না কেন? বাড়িতে বউ চলে আসলে আর কোনো অসুবিধা নেই, কিন্তু প্রত্যেকবার তুমি এরকম মায়ের বাড়িতে যাবে, মায়ের সেবা করবে, এটা তো মেনে নেওয়া যায় না। কিন্তু মা, আমি তো যতবার মায়ের বাড়িতে গেছি একবারও তো মায়ের বাড়িতে থাকিনি। আমি যখনই যাই তখনই তো আপনি 2 ঘন্টা সময় দেন, আর আমি 2 ঘন্টার মধ্যেই বাড়িতে ফিরে আসি, কিন্তু আজকে আমাকে যেতেই হবে, আপনি প্লিজ আমাকে যেতে দিন। বিমলা দেবী কিছুতেই তার বৌমাকে বাপের বাড়িতে যাওয়ার অনুমতি দেয় না, যার ফলে রচনা ভীষণ দুশ্চিন্তায় পড়ে। আর এমন সময় রাজ যখন তার মা এবং বউয়ের কথা শুনতে পায়, তখনই সে তার মাকে বলে, মা তুমি সবসময় এরকম ভাবে রচনাকে আটকাও কেন বলো তো? আমাদের বাড়িতে যখন আত্মীয় স্বজন আসে কিংবা তোমার সেবা করার সময় রচনা তো সবসময় এগিয়ে আসে, আর সবসময় তো বাড়ির রান্না বান্না থেকে শুরু করে সমস্ত কাজই তো রচনাই করে, আর বাপের বাড়ি যাওয়ার সময় তুমি কি যেতে দাও না কেন? এটা কিন্তু একদম ঠিক নয়। আমি এই সংসারের কর্ত্রী, তাই আমি কিভাবে সংসার চালাবো আমি তোমার কাছ থেকে শিখবো না বাবু? তুমি তোমার অফিসের দিকটা খেয়াল রাখো, আর প্রত্যেক মাসে সংসার চালানোর জন্য টাকা দাও, ওটাই ঠিক আছে। এরকম মেয়ে মানুষদের মতো শাশুড়ি মার বৌমার মাঝখানে কথা বলবে না। কিন্তু আজকে আমার শাশুড়ি মায়ের শরীর খারাপ, তাই আমার বউ বাপের বাড়িতে যাবে, তুমি কিচ্ছু বলতে পারবে না। এই রচনা যাও, তৈরি হয়ে নাও, আমি অফিস যাওয়ার সময় তোমাকে তোমার বাপের বাড়িতে ড্রপ করে দিয়ে যাবো। রাজের কথা শুনে তার মা খুবই রেগে যায়, কিন্তু রচনা মনে মনে খুশি হয়। তাই রচনা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে সুন্দর করে শাড়ি পরে রেডি হয়। আর সে যখন তার স্বামীর সঙ্গে বাপের বাড়িতে যাবে, তখন বিমলা দেবীর মুখ একেবারে বাংলার পাঁচের মতো হয়ে থাকে। কিন্তু তবুও রচনা কোনো কথা না বলে তাড়াতাড়ি স্বামীর সঙ্গে বাপের বাড়িতে চলে যায়। কিন্তু বাপের বাড়িতে যাওয়ার পরও তার শান্তি নেই। বাপের বাড়িতে গিয়ে আরাম করে মায়ের সাথে বসে বসে গল্প করা একেবারে বের করে দেব। আমি কিছুতেই আমার বৌমাকে এরকম বাপের বাড়িতে গিয়ে আরাম করতে দেব না। এই বলে বিমলা দেবী নিজের বৌমাকে জ্বালাতন করার জন্য বারবার তাকে ফোন করে বিরক্ত করতে শুরু করে। আর অন্যদিকে রচনা তার মায়ের জন্য সুন্দর করে রান্নাবান্না করে। তখনই হঠাৎ করে রচনার ফোন বেজে ওঠে। রচনা, তোর ফোন বাজছে, আমার মনে হয় তোর শাশুড়ি মা তোকে ফোন করছে, ফোনটা নিয়ে যা। এই শুনে রচনা সেখানে আসে, আর সে দেখে যে সত্যি তার শাশুড়ি মা তাকে বাড়ি বাড়ি ফোন করছে। কি ব্যাপার বৌমা, বাপের বাড়িতে গিয়ে তুমি তো আমার কথা একেবারে ভুলেই গেলে। আমি আমার প্রেসারের ওষুধটা খুঁজে পাচ্ছি না, কোথায় রেখেছো আমার ওষুধগুলো? মা, আমি বাপের বাড়িতে আসার সময় আপনার প্রেসারের ওষুধ ডাইনিং টেবিলের উপরেই রেখে এসেছি, একটু দেখুন, খুঁজে পেয়ে যাবেন। বিমলা দেবী ভালো করেই জানে তার প্রেসারের ওষুধ ডাইনিং টেবিলের উপর রাখা আছে, কিন্তু এখন তার একটাই উদ্দেশ্য বৌমাকে বিরক্ত করা। তাই সে তখনকার মতো ফোন রেখে দেয়, আর রচনা আবার রান্নাঘরে যায়। কিছুক্ষণের মধ্যেই রচনা যখন রান্নাবান্না হয়ে যায়, তখন সে তার মাকে খাবার পরিবেশন করতে শুরু করে। আর ঠিক এমন সময় বিমলা দেবী আবার রচনাকে ফোন করে। বৌমা, তুমি তো দেখছি বাপের বাড়িতে যাবে বলে রান্নাবান্না একেবারে ভুলেই গেছো। তুমি আজকে দুপুরবেলা কি রান্না করেছো? আমার ছেলে বাজার থেকে কত ভালো ফ্রেশ পাবদা মাছ কিনে নিয়ে এসেছে, তুমি সেই পাবদা মাছের ঝোল রান্না না করে ডিমের ঝোল রান্না করে রেখে গেছো। আমি দুপুরবেলা ভালো করে ভাতই খেতে পারলাম না। আসলে সকালবেলা বেরোনোর জন্য তাড়াহুড়ো করছিলাম তো, সেই জন্য ডিমের ঝোল রান্না করেছি। আর আপনি চিন্তা করবেন না, আমি বাড়িতে গিয়ে আপনাকে পাবদা মাছের ঝোল রান্না করে খাওয়াবো। চুপ করো, একদম ফালতু কথা বলবে না। তুমি আমাকে পাবদা মাছের ঝোল করে খাওয়াবে কি করে? কারণ তুমি পাবদা মাছগুলো তোমার বাপের বাড়িতে বয়ে নিয়ে গেছো, যাতে তুমি তোমার অসুস্থ মাকে ফ্রেশ পাবদা মাছ খাওয়াতে পারো। এমন কথা শুনে রচনা ভীষণ পরিমাণে অবাক হয়। মা, বিশ্বাস করুন, আমি একটাও পাবদা মাছ বাপের বাড়িতে নিয়ে আসিনি, সবকিছু ফ্রিজেই রেখে এসেছি। বেকার বেকার আমার বাপের বাড়ির নামে আপনি দোষ দেবেন না।
বাপের বাড়িতে গিয়ে একেবারে দরদ উতলে উঠছে। আমার ছেলে টাকা খরচা করে বাজার করে নিয়ে আসবে আর তুমি সেগুলো বাপের বাড়িতে চালান করবে। তুমি আজকে বাড়িতে ফিরে এসো, তারপর তোমাকে মজা দেখাচ্ছি। এই বলে বিমলা দেবী ফোন রেখে দেয় আর ইচ্ছা করে রান্নাঘরে যায় এবং ফ্রিজ থেকে পাবদা মাছ বের করে সব মাছগুলো একেবারে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয়, যাতে বৌমা বাড়িতে আসার পর সে তাকে আবার কথা শোনাতে পারে। অন্যদিকে তোর শাশুড়ি মা যখন তোর বাপের বাড়িতে আসা পছন্দ করে না, তাহলে তুই কেন ছুটে ছুটে আমার কাছে আসিস? আমি চাই না আমার কারণে তোর সংসারে ভাঙন ধরুক, তাই তুই শ্বশুর বাড়িতে ফিরে যা। মা, তুমি আমাকে জন্ম দিয়েছো, তাই তোমার সেবা করা আর তোমার কাছে আসা আমার ধর্ম। আর বিয়ে হয়ে গেছে বলে আমি তোমার আর দাদার দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারবো না। রচনা এই কথা বলে তার মায়ের সাথে খাওয়া দাওয়া করে আর সন্ধ্যাবেলা রচনা তার মা এবং দাদার জন্য রান্না বান্না করে গুছিয়ে রাখে। আর কিছুক্ষণের মধ্যেই যখন সে শ্বশুর বাড়িতে ফিরে যাবে, এমন সময় তার ছোটবেলার বান্ধবী প্রিয়াঙ্কা সেখানে আসে। আর প্রিয়াঙ্কাকে দেখে রচনা খুবই খুশি হয় আর তারা দুজনেই গল্প গুজব করতে শুরু করে দেয়। কিন্তু গল্প করতে করতে কখন যে অনেকটা সময় পেরিয়ে যায় সেটা রচনা বুঝতে পারে না। এই বাবা প্রিয়াঙ্কা, রাত্রি 9টা বেজে গেছে, আমাকে তো শ্বশুর বাড়ি ফিরতে হবে, তা না হলে আমার শাশুড়ি মা আমাকে আস্ত খেয়ে নেবে। এই দেখ, ফোনে শাশুড়ি মায়ের 10টা মিস কল। আমার ফোনটা মনে হয় সাইলেন্ট ছিল বলে আমি বুঝতে পারিনি। আরে ঠিক আছে, তুই এমন করছিস যেন কোনো গ্রামে তোর শ্বশুর বাড়ি। এই তো এখান থেকে আধ ঘন্টার মধ্যেই পৌঁছে যাবি। আর তুই তোর শাশুড়ি মাকে এত ভয় পাস কেন রে, যে ঘেমে মরে যাচ্ছিস? আরে তুই আমার শাশুড়ি মাকে চিনিস না, খুব দজ্জাল মহিলা, আমাকে কিছুতেই বাপের বাড়িতে আসতে দেয় না। আর আজকে আমার বর ছিল বলে আমি বেঁচে গেছি, এতক্ষণ বাপের বাড়িতে সময় কাটাতে পারছি, তা না হলে আমাকে অনেক আগেই বাড়ি ফিরে যেত। চল, আমার আর গল্প করার সময় নেই, তোকে ফোন করে নেব, কেমন? আমি এখন এলাম। এই বলে রচনা তাড়াতাড়ি করে বাস স্ট্যান্ডে গিয়ে পৌঁছায়। কিন্তু বাস স্ট্যান্ডে গিয়ে রচনা জানতে পারি আজকের জন্য বাস চলাচল বন্ধ রাখা হয়েছে, যার ফলে রচনা ভয়ের চোটে কান্নাকাটি করতে শুরু করে দেয়। এমন সময় রচনা বারে বারে তার স্বামীকে ফোন করার চেষ্টা করে, কিন্তু যেহেতু রাজ অফিসের মিটিং এ ব্যস্ত থাকে, তাই সে কিছুতেই রচনার ফোন ধরতে পারে না। আমি এবার কি করে বাড়ি ফিরবো? আজকে রাত্রিবেলা আমি তো বাপের বাড়িতে থাকতেও পারবো না, কারণ আমার শাশুড়ি মা আমাকে কিছুদিন আগে বলেছিল। কিছুদিন আগের ঘটনা। তুমি যদি ভুল করেও তোমার বাপের বাড়িতে একটা রাতও কাটাও, তাহলে তুমি পরের দিন আর শ্বশুর বাড়িতে ফিরে আসবে না। তোমার সাথে আমার বাড়ির সম্পর্ক শেষ হয়ে যাবে, তাই তুমি যা করবে বুঝে শুনে করবে। শাশুড়ি মায়ের এমন কথা মনে পড়া মাত্রই রচনা ভয়ের চোটে কাঁপতে শুরু করে। আর অন্যদিকে রাজের অফিস মিটিং শেষ হয়ে যাওয়ার পর তার যেহেতু ফোনের চার্জ শেষ হয়ে যায়, তাই সে আর ফোন ব্যবহার করতে পারে না। সেই জন্য রাজ নিজের মতো গাড়ি নিয়ে বাড়িতে ফিরে যায়। আর এমন সময় বিমলা দেবী বলে, কি হলো বৌমা কোথায়? এখনো কি বৌমার বাড়ি ফিরে আসার সময় হলো না? তোর কথা শুনে আজকে আমি বৌমাকে বাপের বাড়িতে যেতে দিয়েছিলাম, কিন্তু এখন রাত্রি 10টা বাজে, বৌমার কোনো পাত্তা নেই। আর আমি 15 বার ফোন করেছি, আমার ফোনটাও কিন্তু ধরছে না। আরে দাঁড়াও মা, এখন সিন ক্রিয়েট করো না। ও কোনোদিন এরকম করেনি, নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে তাই জন্যই। আর তুমি ওর মাকে একবার ফোন করতে পারতে তো, তুমি তো সেটাও করবে না, কারণ তোমার তো ইগো আছে। আমি দেখছি কি করা যায়। এই বলে রাজ গাড়ি নিয়ে রচনার বাপের বাড়ির দিকে রওনা দেয়। আর এমন সময় সে রচনাকে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে কান্নাকাটি করতে দেখে। আর রাজ যখন গাড়ি থেকে নামে, তখন রচনা তাকে দেখে খুবই খুশি হয়। তুমি এসেছো, আমি ভাবলাম আজকে আমার আর বাড়িতে ফিরে যাওয়া হবে না, কারণ এখানে বাস চলাচল বন্ধ। আরে বোকা বউ আমার, তুমি এরকম কাঁদছো কেন? আজকে যদি শ্বশুর বাড়িতে ফিরতে না পারতে তাহলে বাড়িতেই থেকে যেতে। তোমাকে কি আমি বারণ করেছি বলো যে তুমি তোমার বাপের বাড়িতে থাকতে পারবে না? চলো এখন আমার সাথে ফিরে চলো। তুমি বারণ করোনি, কিন্তু আমি যদি আজকে বাপের বাড়িতে থাকতাম তাহলে তোমার মা আমাকে শেষ করে দিত। এই বলে রচনা তার স্বামীর সঙ্গে শ্বশুর বাড়িতে ফিরে যায়। আর সে ভয়ে ভয়ে বিমলা দেবীর সামনে যেতেও চায় না, কারণ বিমলা দেবী একেবারে রেগে আগুন হয়ে থাকে। আর সে যখন তার বৌমাকে দেখতে পায়, তখনই সে তার বৌমাকে আকথা কুকথা শোনাতে শুরু করে দেয়। বৌমা, আমার কথা তুমি মনে রেখো, তোমার দাদা যদি মরেও যায় তবুও তুমি আর কোনোদিনও বাপের বাড়িতে যেতে পারবে না, কারণ অসভ্যতামির একটা সীমা থাকে। তুমি সেই সকাল 10টার সময় বাপের বাড়িতে গেছো, আর এখন রাত্রি 11টা বাজে, তোমার এখন ফেরার সময় হলো? ওই গরিব ভিখারি বাপের বাড়িতে এত কিসের মায়া তোমার? আর তুমি যে এই কাজটা করেছো, এর জন্য কিন্তু রাত্রিবেলা তুমি খেতে পাবে না। কালকে ভোর 4টের সময় উঠে তোমাকে সারা বাড়ির জন্য রান্না বান্না করতে হবে। শাশুড়ি মা এই কথা বললে রচনা শুধুমাত্র চোখে জল ফেলতে থাকে।
কারণ সে তার দাদার নামে মোটেই খারাপ কথা শুনতে চায় না। তাই রচনা কাঁদতে কাঁদতে চুপচাপ নিজের ঘরে চলে যায়। আর সে ঘরে চলে যাওয়ার পর শাশুড়ি মাও পেছন পেছন তার ঘরে যায়, আর রচনাকে নিজের ঘরে ঘুমাতে পর্যন্ত দেয় না। সারাদিন বাপের বাড়িতে তুমি সোনার পালঙ্কে শুয়ে অনেক আরাম করেছো, তাই এখন আর ঘরে ঘুমাতে পারবে না। তুমি যাও, বারান্দায় গিয়ে ঘুমিয়ে পড়ো। আর হ্যাঁ, ভুলেও কিন্তু সোফাতে ঘুমাবে না, মাটিতেই ঘুমাবে তুমি। মা, তুমি রচনার উপর কেন এরকম ভাবে অত্যাচার করছো? এগুলো ঠিক নয়। বিমলা দেবী তার ছেলের কোনো কথা শুনতে চায় না। সে তার বৌমাকে ঘর থেকে টেনে বের করে নিয়ে আসে, আর রচনা রাত্রিবেলা মশার কামড়ের মধ্যে বারান্দায় মাটিতে শুয়ে ঘুমিয়ে পড়ে। আর পরের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে সে সকলের জন্য রান্নাবান্না করে। এইভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর একদিন বিমলা দেবী তার বৌমার কাছ থেকে ফোন কেড়ে নেয়, যাতে রচনা তার বাপের বাড়ির লোকেদের সঙ্গে যোগাযোগ করতে না পারে। আর একদিন রাত্রিবেলা বিমলা দেবী তার ছেলের অফিস থেকে বাড়িতে ফিরে আসার জন্য অপেক্ষা করতে শুরু করে, কিন্তু অনেকক্ষণ পেরিয়ে গেলেও রাজ কিছুতেই বাড়িতে ফিরে আসে না। কি ব্যাপার রাজ, সেই কখন থেকে আমি তোর জন্য অপেক্ষা করছি, আর তুই আমার ফোন ধরছিস না কেন? তোর জন্য আমি তো রাত্রিবেলা খেতেও পারছি না। তুই বাড়িতে ফিরবি কখন? না মা, আমি আর বাড়িতে ফিরবো না। আর আজকে কেন? কোনোদিনই বাড়িতে ফিরবো না। আমি আমার শ্বশুর বাড়িতেই আছি। আর আমার শাশুড়ি মা আমার অনেক সেবা করছে, আমার জন্য ভালো মন্দ রান্নাও করছে, ভালো ঘরে থাকার ব্যবস্থাও করেছে। আর এরকম আরাম ছেড়ে যাওয়া যায় বলো? এটা আবার কেমন কথা? তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস। তোর তো সাহস কম না? তুই তোর শ্বশুর বাড়িতে গিয়ে পড়ে থাকবি? হ্যাঁ, শ্বশুর বাড়িতে থাকবো না তো কোথায় থাকবো? তুমি তো তোমার বৌমাকে বলেছো যে বাবার বাড়িতে থাকা যাবে না। আর মায়ের বাড়িতে থাকা যখন যাবে না, সেখানে আমি আমার মায়ের বাড়িতে কি করে থাকতে পারি বলো তো? আমি আমার শাশুড়ি মায়ের বাড়িতেই থাকবো, আর আমি কোনোদিনও বাড়ি ফিরে যাবো না। রচনা থাক রচনার শাশুড়ি মায়ের বাড়ি, আর আমি থেকে আমার শাশুড়ি মায়ের বাড়ি। তাহলেই তোমার নিয়ম নিরপেক্ষভাবে বিচার হবে, বুঝেছো? এই বলে রাজ ফোন রেখে দেয়। আর বিমলা দেবী একেবারে জ্বলে পুড়ে ওঠে, কারণ সে তার ছেলের মুখ আর দেখতে পায় না। এমন সময় বিমলা দেবী চাইলেও বৌমার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে না। তাই এখন সে কি করবে বুঝে উঠতে না পেরে তখনই রচনাকে নিয়ে তার বাপের বাড়িতে যায়। আর এমন সময় বিমলা দেবী তার ছেলে বৌমার কাছে ক্ষমা চায়, সেই সাথে রচনার মায়ের কাছেও হাত জোড় করে ক্ষমা চেয়ে নেয়। আর এরকম ঘটনার পর থেকে বিমলা দেবী আর কখনো রচনাকে মায়ের বাড়িতে যাওয়ার জন্য বাধা দেয় না। অরুণিমা তার বাবা মায়ের সঙ্গে একটি শহরে থাকে। তার বাবা রাকেশ বাবু অনেক কষ্ট করে অনেক টাকা জোগাড় করে অরুণিমাকে শহরের একটি অনেক বড় স্কুলে ভর্তি করিয়েছে। কিন্তু অরুণিমার তো পড়াশোনাতে মন নেই। নতুন স্কুল, নতুন বন্ধু পেয়ে সে ধরাকে সরা জ্ঞান করে। সে সারাদিন তার ধনী বন্ধু বান্ধবদের সঙ্গে গল্প করে আড্ডা দিয়ে সময় নষ্ট করতে থাকে। সে তার পড়াশোনাটা ঠিক করে ঠিকই, কিন্তু বাকি সবার মতো তার পড়াশোনায় দক্ষতা অনেক কম ছিল। সে কোনো রকমে পাশ করে এই যা, আর নিজের রেজাল্ট ভালো করার মতো উচ্চাশাও তার মধ্যে নেই। দিনের পর দিন এভাবে চলতে থাকায় অরুণিমার স্কুলের শিক্ষক শিক্ষিকারা তার উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। একদিন তাদের অঙ্ক ক্লাস চলছে, এমন সময় 3 বছর হয়েছে তুমি আমাদের স্কুলে ভর্তি হয়েছে অরুণিমা। প্রথম বছর তোমার এই বাড়াবাড়িটা এভাবেই ছেড়ে দিয়েছিলাম যে তুমি হয়তো ঠিক একদিন না একদিন পাল্টে যাবে, কিন্তু আমার ভাবনা একেবারে ভুল ছিল। যত দিন যাচ্ছে তোমার বাড়াবাড়ি তত বাড়তেই থাকছে। আমি এবার কি করলাম ম্যাডাম? এই স্কুলে কি আর কেউ কোনো দোষ করে না আমি ছাড়া? আপনারা সবাই শুধু আমাকেই বলেন কেন? সবে তো ক্লাস 9-এ পড়ো, তাতে এই অবস্থা? কলেজে গেলে টিচারদের কথাই তো পাত্তাই দেবে না যা দেখছি। তুমি দোষ করো, তোমার দোষ আমাদের চোখে পড়ে, তাই তোমাকেই আমরা বকাবকি করি। এরকম চলতে থাকলে তোমার বাবাকে আবার স্কুলে একবার ডাকতেই হবে। না না ম্যাডাম, বাবাকে স্কুলে ডাকবেন না প্লিজ। আপনারা যেটা বলবেন আমি সেটাই করব, কিন্তু প্লিজ বাবাকে স্কুলে ডাকবেন না। বাবা বলেছে আর একবার গার্জিয়ান কল হলে বাবা আমাকে বোর্ডিং এ দিয়ে দেবে। তোমার এবারের পরীক্ষার খাতাটা দেখলে এমনিতেই তোমার বাবা নিজে থেকে স্কুলে আসবে। তারপর তুমি বোর্ডিং এ যাবে না অন্য কোনো স্কুলে যাবে সেটা তোমার ব্যাপার আর তোমার বাবার ব্যাপার। এই বলে শিল্পী ম্যাডাম সবার হাতে তাদের পরীক্ষার খাতাগুলো দিতে থাকে। সেবার তাদের ক্লাসে প্রায় সবাই ভালো রেজাল্ট করে, শুধুমাত্র অরুণিমা ছাড়া। 70-এ হওয়া পরীক্ষায় বেশিরভাগ ছাত্রছাত্রীরাই 50 কিংবা 60-এর ঘরে নম্বর পেয়েছিল। একমাত্র অরুণিমা 25 নম্বর পেয়েছিল। তার আর বুঝতে বাকি থাকে না যে সারা ক্লাসের আর কারোর গার্জিয়ান কল না হলেও তার নিশ্চয়ই গার্জিয়ান কল হবে। অরুণিমা খুবই দুশ্চিন্তায় পড়ে,
এই সমস্যা থেকে কিভাবে বেরোনো যায় তাই নিয়ে অরুণিমা তার বন্ধু বান্ধবদের সাথে আলোচনা করতে বসে। কোথায় ভাবলাম সব বন্ধুরা মিলে ঘুরতে যাব, তা তো হবেই না। উল্টে তোরা যখন ঘুরতে যাবি আমাকে তখন বাড়িতে বইয়ে মুখ গুজে বসে থাকতে হবে। এরকম রেজাল্ট দেখলে বাবা কিছুতেই আমাকে স্কুলের সঙ্গে ট্রিপে পাঠাবে না। তোর বাবাকে বলার দরকার নেই যে তুই এরকম নাম্বার পেয়েছিস। তুই না বললে ম্যাডাম তো আর তোর বাবাকে বাড়িতে গিয়ে খবর দিয়ে আসবে না। পরীক্ষা হয়েছিল সেটাই বা তোর বাবাকে বলার দরকার কি? আমার বাবা স্কুলের প্রত্যেকটা টিচারের ফোন নাম্বার নিয়ে গেছে। প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক মাসে আমার বাবা ফোন করে করে আমার ব্যাপারে খোঁজ নেয়। কোনো নালিশ শুনলেই বাড়িতে আমার খাওয়া দাওয়া প্রায় বন্ধ হয়ে যায়। আমার কাছে আরো একটা প্ল্যান আছে, সেদিন টিভিতে দেখেছিলাম। তুই যদি সেই প্ল্যানটা কাজে লাগাতে পারিস তাহলে ওই সিনেমার হিরোইনের মতো তুইও নিজের সমস্যা থেকে বেরিয়ে যেতে পারবি। খুব মজা হবে। এটা রিয়েল লাইফ ভাই, এখানে সিনেমার মতো সিন চলে না। সিনেমায় হিরোইনরা কোনো বিপদে পড়লে ঠিক কোনো না কোনো ভাবে তারা সেই সমস্যা থেকে বেরিয়ে যায়, আর এদিকে আমি বিপদে পড়লে আমি কেন বিপদে পড়লাম আর কিভাবে সেটা থেকে বেরোবো এসব ভেবেই আমি আরো বিপদে পড়ে যাই। সেই জন্যই তো বলছি এবারে সাধারণ মানুষের মতো না ভেবে সিনেমার হিরো হিরোইনদের মতোই ভাব। আচ্ছা ভাব, তুই যদি কিডন্যাপ হয়ে যাস আর বেশ কয়েকদিন পরে বাড়ি ফিরে আসিস, তারপরেও কি তোর বাবা তোর সাথে এরকমই করবে? আমি নামি দামি স্কুলে পড়তে পারি, কিন্তু আমার বাবা তোদের বাবা মায়েদের মতো অতটা বড় লোক নয়, সেটা তো তোরা জানিস। তাহলে আমাকে কেউ কেন কিডন্যাপ করতে যাবে? এইভাবেই বিক্রম এবং অরুণিমা তাদের আরো বাকি বন্ধু বান্ধবদের সঙ্গে এই নিয়ে আলোচনা করতে থাকে। দেখতে দেখতে দু একদিন কাটে। অরুণিমা তার রেজাল্টের কথা তার বাড়িতে জানালে রাকেশ বাবু প্রচন্ড রাগারাগি করে। রাকেশ বাবু ঠিক করেই নেয় সে অরুণিমাকে স্কুলের সাথে আর ঘুরতে যেতে দেবে না। অরুণিমা যা ভাবে ঠিক সেটাই হয়, আর এই কারণেই অরুণিমার একেবারে মন ভেঙে যায়। সে তার বন্ধু বান্ধবদের সাথে কোনো কথাই বলে না। হঠাৎই সে খুব চুপচাপ হয়ে যায়। এমনই একদিন অরুণিমার বাবা মা তার পড়াশোনার ব্যাপারে আলোচনায় একেবারে মশগুল হয়ে থাকে। তাদের খেয়াল হতেই তারা লক্ষ্য করে অরুণিমার স্কুল থেকে ফিরে আসার কথা 4:30 সময়, কিন্তু তখন প্রায় 6টা বাজে আর অরুণিমা তখনও বাড়িতে ফেরেনি। রাকেশ বাবু এবং মধুমিতা দেবী ভীষণ পরিমাণে চিন্তা করতে শুরু করে। তোমাকে বলেছিলাম মেয়েটার সঙ্গে এত বাড়াবাড়ি করো না, ও বাচ্চা মানুষ, ও বুঝবে টাকা পয়সার ব্যাপারে। দেখো এখন তোমার আর স্কুলের চাপ সহ্য করতে না পেরে কোথাও পালিয়ে গেছে কিনা। আজকালকার ছেলেমেয়েরা এসব করে বলেই বাবা মায়েরা কোনো কিছু বলার সাহস পায় না। কিছু বললেই হয়তো বাড়ি ছেড়ে চলে যাবে, নয়তো আরো খারাপ কিছু করে ফেলবে। আমি তো কিছুই বুঝতে পারছি না আমার মেয়েটা কোথায় গেল। ওর স্কুল আর স্কুল থেকে ফেরার পথে রাস্তাগুলো একবার ভালো করে দেখে আসি চলো। আমার মনে হচ্ছে ও হয়তো স্কুলেই আছে। বাড়িতে আসলেই আমরা বকাবকি করব এই ভেবে হয়তো আর স্কুল থেকে বেরোয়নি। কিন্তু তার আগে আমাকে একটা থানায় ডায়েরি করতে হবে। একজন স্কুল ছাত্রী এইভাবে নিখোঁজ হয়ে গেল, সেটা তো পুলিশকে অবশ্যই জানানো দরকার। এই বলে তারা দুজনেই অরুণিমাকে খুঁজতে বেরিয়ে পড়ে। চারিদিকে খুঁজেও তারা কোথাও অরুণিমার টিকিটাও দেখতে পায় না। তারা পুলিশ স্টেশনে যায় নিজেদের আর্জি জানাতে। এটুকু একটা মেয়ে বাড়ি ছেড়ে চলে গেছে শুনে পুলিশ ইন্সপেক্টর রাজেশও বেশ অবাক হয়। তার ভয় হয় এটা ভেবে যে হয়তো অরুণিমা কিডন্যাপ হয়ে গেছে। কিন্তু রাকেশ বাবু আর মধুমিতা দেবীর অবস্থা দেখে সে তার দুশ্চিন্তার কথা অরুণিমার বাবা মাকে জানাতে পারে না। আপনারা একদম ঘাবড়াবেন না, এইটুকু একটা মেয়ে একা একা কোথায় যাবে? স্কুল আর স্কুলের রাস্তা না খুঁজে আপনাদের উচিত ছিল আগে বাস স্ট্যান্ড বা রেল স্টেশনে গিয়ে খোঁজা। হয়তো অন্য কোথাও চলে যেতে পারে। কি বলছেন কি স্যার? ও তো একা একা কখনো কোথাও যায়নি। এইটুকু একটা ক্লাস 9-এর মেয়ে বাসে ট্রেনে কোথায় যাবে? আপনি আমার মেয়েকে খুঁজে বের করে দিন ইন্সপেক্টর। যতক্ষণ না আমার মেয়েকে পাচ্ছি ততক্ষণ আমি আর এখান থেকে এক পাও নড়বো না। আপনি একদম চিন্তা করবেন না, আপনি বাড়ি যান। আমি ওর স্কুলের সব বন্ধু বান্ধবদের জিজ্ঞাসা করি আর রাস্তাঘাটের আশেপাশে সমস্ত সিসি ফুটেজও চেক করাই। যদি সেরকম কোনো তথ্য পাই তাহলে আপনাকে বাড়ি থেকে ডেকে নেব। কেমন? আপনি আসুন। আমরা এখান থেকে কোথাও যাব না। আপনি যেখানে যেখানে যাবেন, যা যা করবেন আমরাও আপনার সাথেই থাকবো। আপনি তাড়াতাড়ি করে আমাদের মেয়েকে খুঁজে দিন। ইন্সপেক্টর রাজেশ, রাকেশ বাবু এবং মধুমিতা দেবী তিনজনে মিলে প্রাণপণে অরুণিমাকে খুঁজতে শুরু করে। তারা সবার প্রথমে অরুণিমার বন্ধু বান্ধবদের বাড়িতে যায়। পুলিশ বিক্রমের বাড়িতে গেলে বিক্রম প্রচন্ড ভয় পেয়ে যায়। সে কিছুতেই পুলিশের সঙ্গে কথা বলতে চায় না, তাই পুলিশও তাকে জোর করতে পারে না। তবে রাকেশ বাবু এবং মধুমিতা দেবীর বারবার করে মনে হতে থাকে বিক্রমের সঙ্গে কথা বললে তারা তাদের মেয়ের ব্যাপারে বেশ কিছু তথ্য জানতে পারবে। তুইও তো আমাদের ছেলের মতোই বাবা। তুই আগে কতবার আমাদের বাড়িতে গেছিস বলতো? আঙ্কেল না হয় একটু রাগী, কিন্তু আন্টি কখনো তোদের উপর রাগ দেখিয়েছে বল? তুই আর কাউকে না বলিস অন্তত
আমাকে কিছু বল প্লিজ বিক্রম, আমি হাত জোর করে তোর কাছে অনুরোধ করছি। আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না আন্টি। তবে হ্যাঁ, আমার সাথে অরুণিমার এই ব্যাপারে একবার কথা হয়েছিল ঠিকই, কিন্তু আমরা এমন কিচ্ছু করিনি, বিশ্বাস করুন। এই ব্যাপারে কথা হয়েছিল মানে? কোন ব্যাপারে কথা হয়েছিল? কি বলছো একবার পরিষ্কার করে বলো তো। অরুণিমা যখন পরীক্ষায় কম নাম্বার পেয়েছিল, তখন আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম যে ওকে ওর বাড়ি থেকে নিয়ে আমাদের বাড়িতে লুকিয়ে রাখবো, আর ওর বাবা মাকে ভয় দেখাবো, যাতে কাকু কাকিমাও রেজাল্টের জন্য ওকে বকাবকি না করে, আর আমাদের সাথে স্কুলের ট্রিপেও যেন ওকে যেতে দেয়। কিন্তু আমরা কিচ্ছু করিনি, বিশ্বাস করুন। ক্লাস 9-এ পড়ে তোমরা কিডন্যাপিং এর প্ল্যান করছো? আর এরকম যদি প্ল্যান করেই থাকো, তাহলে আমি কেন এখন বিশ্বাস করবো যে তুমি এই কাজটা করোনি? এখন বল অরুণিমা কোথায় আছে, তা না হলে আমি কিন্তু তোকে থানায় নিয়ে যাবো। আমি কিচ্ছু করিনি স্যার। আমি যদি এরকম কিছু করতাম, তাহলে আমরা আগে কি প্ল্যান করেছিলাম সেটা আপনাকে বলতাম। বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি। আন্টি, আঙ্কেল, তোমরা একটু বিশ্বাস করো আমার ওপর, আমি কিচ্ছু করিনি। আমি তোমার কথায় বিশ্বাস করি না। তুমি নিজের মুখে যখন প্ল্যানিং এর কথা স্বীকার করেইছো, তখন জেলে নিয়ে গেলে তুমি বাকি কথাগুলো স্বীকার করে নেবে। এই কনস্টেবল, ওকে গাড়িতে তোলো। আমি কিচ্ছু করিনি স্যার, প্লিজ আমার কথা বিশ্বাস করুন। যেদিন আমরা এই আলোচনাটা করেছিলাম, সেই দিন অরুণিমা নিজের বাড়িতে ওর রেজাল্টের কথা জানিয়েছিল। আমি জানি না সেদিন ওদের বাড়িতে কি হয়েছে, কিন্তু তারপর থেকে আমাদের সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছিল। আপনি যাকে ইচ্ছা জিজ্ঞাসা করে নিন, সবাই জানে এগুলো। না স্যার, বিক্রম ঠিকই বলেছে। ও হয়তো সত্যি যদি এমনটা করতো, তাহলে ওদের পুরানো প্ল্যানিং এর কথা আমাদেরকে বলতো না। আমার মেয়েটার অন্য কোনো বিপদ হয়েছে, আমাদের এবার সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করতেই হবে। এই বলে তারা সবাই বিক্রমদের বাড়ি থেকে বেরিয়ে যায়। বিক্রম এবং তার বাড়ির লোক স্বস্তির নিঃশ্বাস ফেলে। সবাই থানায় গিয়ে একের পর এক রাস্তার, বাস ডিপো, ট্রেন স্টেশন, অটো স্ট্যান্ড, রিক্সা স্ট্যান্ড সবকিছু সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে, কিন্তু কোথাও অরুণিমার কোনো হদিশ পাওয়া যায় না। রাকেশ বাবু এবং মধুমিতা দেবী প্রচন্ড ভেঙে পড়ে। তারা বুঝে উঠতে পারে না তাদের এবার কি করা উচিত। আপনার মেয়ে একজন নাবালিকা, সে এইভাবে স্কুল থেকে নিখোঁজ হয়ে গেল, এটা কিন্তু কোনো সাধারণ ব্যাপার নয়। আমাদের এই ঘটনার গভীরে যেতে হবে। ও নিজে পালিয়ে গেছে না অন্য কিছু হয়েছে, সেসব তো এখনো কিছুই বুঝতে পারা যাচ্ছে না। আপনি প্লিজ আমার মেয়েটাকে খুঁজে দিন, যেভাবেই হোক। আমাদের কাছে অত টাকা নেই। আমাদের মেয়ে আমাদের সবচেয়ে বড় সম্পদ। ওর জন্য দরকার হলে আমরা আমাদের বাড়ি ঘর বিক্রি করে দেব, কিন্তু আমার মেয়েকে আমার চাই। এই সমস্ত কিছু হয়েছে আমার জন্যই। আমি যদি ওইভাবে ওকে দিনরাত বকাবকি না করতাম, তাহলে হয়তো আজ এমন দিন দেখতে হতো না। সব দোষ আমার, আমি সমস্তটাই স্বীকার করে নিচ্ছি। এখন স্বীকার করে কি হবে? আমাদের মেয়েটাই যদি আর কখনো ফিরে না আসে, প্রত্যেকদিন তোমার ওকে বকাবকি করা, প্রত্যেকদিন নিজের স্বপ্নগুলো ওর উপর চাপিয়ে দেওয়া, এগুলো কত বড় ভুল তুমি আজকে বুঝতে পারছো? আমি ঠিক করে পড়াশোনা করিনি বলে আজ আমার কেরানির চাকরিটা করতে হচ্ছে। আমার মেয়েকে যাতে এরকম ভবিষ্যৎ না দেখতে হয়, তাই তোকে এত টাকা খরচা করিয়ে স্কুলে ভর্তি করিয়েছিলাম। এত কিছু করে কি আমি চাইবো না ও ভালো করে পড়াশোনা করে বড় হোক? এতে খারাপ কি আছে আপনিই বলুন। এমনিতেই অবস্থা খুব কঠিন হয়ে আছে, এর মধ্যে আপনারা নিজেদের মধ্যে ঝগড়া করে অবস্থা আরো খারাপ করবেন না। আপনারা বাড়ি ফিরে যান, এর পরের কাজটা আমাদের করতে দিন। ইন্সপেক্টর রাজেশের কথা শুনে তারা দুজনেই সেখান থেকে চলে যায়। বাড়ির দিকে আস্তে আস্তে তাদের অনেক কথা মনে হতে থাকে। তারা দুজনেই ভাবতে থাকে তারা আদৌ আর কোনোদিনও তাদের মেয়েকে দেখতে পাবে কিনা। এসব ভাবতে ভাবতে মধুমিতা দেবী এবং রাকেশ বাবু কেউই নিজের চোখের জল ধরে রাখতে পারে না। কাঁদতে কাঁদতে তারা বাড়ি ফিরে আসে। বাড়ির বাইরে থেকে তারা দেখতে পায় তাদের বাড়ির ভেতরে লাইট জ্বলছে। তাড়াহুড়োতে আমি লাইট না নিভিয়েই চলে গেছি। একেই তো ইলেকট্রিক বিল আসছে, তার উপরে এতক্ষণ শুধু শুধু লাইট পাখা জ্বললো। এই চলো তো তাড়াতাড়ি দেখি আবার গ্যাস ট্যাস জ্বালিয়ে রেখেছি কিনা আমি। তারা দুজনেই বাড়ির ভেতর ঢুকতেই একেবারে অবাক হয়ে যায়। তারা দেখে অরুণিমা সেখানে বসে আছে। হঠাৎ করে এভাবে অরুণিমাকে দেখে তাদের প্রাণে জল আসে। তারা আনন্দে নিজেদের চোখে জল ধরে রাখতে পারে না। তারা অরুণিমার কাছে ছুটে আসে। কোথায় ছিলিস মা তুই? স্কুল থেকে ফিরতে কত দেরি হয়েছে তোর? তোর কিচ্ছু হয়নি তো? তুই ঠিক আছিস তো? আমি একদম ঠিক আছি, আমার কি হবে? আর আমি তো সঠিক সময়ে স্কুল থেকে ফিরে এসেছিলাম। স্কুল থেকে ফিরেই শুনলাম তোমরা আমার রেজাল্ট নিয়ে আলোচনা করছো। আবার আমাকে দেখলে সেই একই কথা বলবে। আমি যে স্কুলে ট্রিপে যেতে পারবো না সেটা আমাকে আবার মনে করিয়ে দেবে। তাই আমি তোমাদের সাথে দেখা না করে একেবারে নিজের ঘরে চলে গেছি। বসে থাকতে থাকতে আমি কখন যে ঘুমিয়ে পড়েছি আমার নিজেরই খেয়াল ছিল না। তার মানে তুই এতক্ষণ নিজের ঘরেই ছিলিস? হে উপরওয়ালা, আমরা সারা পৃথিবী তোলপাড় করে দিলাম, অথচ নিজেদের বাড়িটাই খুঁজে দেখলাম না। তুমি এক্ষুনি থানায় খবর দাও, বলো যে আমাদের মেয়ে ফিরে এসেছে। থানায় কেন গিয়েছিলে তোমরা? আমি তোমাদের কতবার ফোন করেছি জানো? তোমরা দুজনেই বাড়িতে ফোন রেখে গিয়েছিলে কেন? আমি কখন থেকে না খেয়ে বসে আছি বলো তো?
রাকেশ বাবু এবং মধুমিতা দেবী দুজনেই লক্ষ্য করে তারা হঠকারিতায় তাদের ফোনগুলো নিয়ে যায়নি। ফোন নিয়ে গেলে হয়তো এতক্ষণ ধরে এত সমস্যা হতো না। অরুণিমার বাড়ি ফেরার খবর তারা থানায় জানিয়ে দেয়। প্রথমে ইন্সপেক্টর রাজেশ একটু রেগে গেলেও পরে অরুণিমা ভালো আছে জেনে সেও স্বস্তির নিঃশ্বাস ফেলে। সমস্ত খবর জানতে পারলে অরুণিমা বুঝতে পারে তার বাবা মা তাকে কতটা ভালোবাসে। তাই এবার থেকে সে শুধুমাত্র বিলাসিতায় সময় না কাটিয়ে খুব মন দিয়ে পড়াশোনা করতে শুরু করে। তার মধ্যে আসা পরিবর্তন দেখে রাকেশ বাবু অরুণিমাকে তার স্কুলের ট্রিপে যেতে রাজি হয়ে যায়।